আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরো 42 মৃত্যু, উপসর্গে প্রাণহানি 11 জনের। কাল ভোর থেকে রাজধানীর ওয়ারিতে লকডাউন। নতুন যন্ত্রপাতি এনে সুদিন ফেরানো হবে পাট খাতে, জানিয়েছেন মন্ত্রীরা। গোল্ডেন হ্যান্ডশেকে শ্রমিকদের পুনর্বাসনের আশ্বাস। উত্তরবঙ্গে যমুনার পানি ফের বাড়ছে, বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্গতিতে লাখ লাখ মানুষ। করোনায় সেশন জটে উচ্চ শিক্ষার্থীরা, শিগগিরই খুলছে না ক্যাম্পাস, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার ছোবলে ঝরল দেশের আরও 42 জনের প্রাণ। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1968। নতুন 3114 জন সহ দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,56,391। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে টেস্ট বাড়ানোর পাশাপাশি সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন, আইসোলেশনের ওপর জোর দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নইলে রেড, ইয়েলো ও গ্রিন জোন কোনো কাজে আসবে না। সামনে আরও বিপদের শঙ্কাও তাদের। থামছেই না করোনার চোখ রাঙানি, মৃত্যু আক্রান্ত কোনো কমতি নেই। তারপরেও স্বাস্থ্য সচেতন নন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, মৃত 42 জনের মধ্যে ঢাকা বিভাগে 18, চট্টগ্রামে 10, খুলনা ও রাজশাহী বিভাগে 6, সিলেট ও বরিশালে 4 এবং রংপুরে 4 জন। এর মধ্যে 32 জন পুরুষ, 10 জন নারী। হাসপাতালে মারা গেছেন 31 জন, বাসায় 11। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 1968 জনে। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3114 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,56,391 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং এ পর্যন্ত 1968 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। আইসোলেশনে 24 ঘন্টা যুক্ত হয়েছেন 877 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 687 জন। করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন সংক্রামক বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। ট্রেসিং এবং আইসোলেশন কোয়ারেন্টাইনগুলো ঠিক মতো না হয় এবং আমরা যদি টেস্ট না করে তাদেরকে খুঁজে না বের করি, তাহলে কিন্তু সামনের দিকে এটা অনেক বেড়ে যাবে। তো সুতরাং সেটা কাম্য নয়। আর যদি সত্যি আমরা কার্যকর কিছু করে থাকি, সেটাও পরিষ্কার হওয়া দরকার, যাতে করে লোকজন আশ্বস্ত হতে পারে এবং আমরা এটা ভালো আশা করতে পারি। পাশাপাশি আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা যেন অত্যন্ত সহায়ক হয়, মানুষ যেন চিকিৎসাটার সুফল পেতে পারেন, সেই দিকেও পাশাপাশি নজর দেওয়া হবে। সচেতন না হলে পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হতে পারে শঙ্কা চিকিৎসকদের। ভ্যাকসিন এসে গেছে, আবিষ্কার হয়ে গেছে, এই ধরনের বিষয়ে উৎফুল্ল না হয়ে নিজের স্বাস্থ্য সুরক্ষা, নিজের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং যে নিয়মগুলো দিয়ে আমরা এই সংক্রমণের শিকড়টিকে ভঙ্গ করতে পারি, ভেঙে দিতে পারি, সেই বিষয়গুলোতে জোর দেওয়া অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। করোনার থাবা দীর্ঘায়িত হওয়ার আভাস বিশেষজ্ঞদের, তাই স্বাস্থ্যবিধি মেনে চলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা উপসর্গে সিলেটে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. হক। এছাড়া কুমিল্লায় 6 জন সহ রাজশাহী, চাঁদপুর ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে 11 জনের। নিউমোনিয়া ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ. হক। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 6 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 ব্যাংক কর্মকর্তা। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়েছে 2 জনের। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। বেশ কিছুদিন সর্দি, কাশি ও জ্বরে ভুগে মৌলভীবাজার শ্রীমঙ্গলে মারা গেছেন 1 জন। চট্টগ্রামে আরও 282 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় পাসপোর্ট অফিসের উপপরিচালক সহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও 8 জন।
কালাই থানার ওসি এবং ব্যাংক কর্মকর্তা সহ জয়পুরহাটে শনাক্ত ৪৩ জন। এছাড়া বগুড়ায় ১৪৭ জন, নোয়াখালীতে ৪৬, গোপালগঞ্জে ৩২, নড়াইলে ৩১, টাঙ্গাইলে ২৮, রংপুরে ২৫, ময়মনসিংহে ২৩ এবং নরসিংদীতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনা রুখতে পূর্ব রাজাবাজারের পর কাল ভোর থেকে ২১ দিনের লকডাউন করা হচ্ছে রাজধানীর ওয়ারী এলাকাকে। জনসাধারণকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর। এদিকে অন্যান্য জায়গা খোলা রেখে শুধু ওয়ারী লকডাউন করে করোনা প্রতিরোধে সাফল্যের আশা দেখছেন না স্থানীয়রা। রাজধানীর ওয়ারী এলাকায় ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো। শনিবার ভোর ৬টা থেকে ওয়ারীর বেশ কয়েকটি এলাকা লকডাউন করা হচ্ছে। জরুরি দরকার ছাড়া স্থানীয়দের বাইরে বের না হতেও বলা হয়েছে। করা হচ্ছে মাইকিং। লকডাউনের প্রস্তুতি হিসেবে রাস্তায় দেয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। যেভাবে এটা সংগ্রাম সারা পৃথিবীব্যাপী বাড়তেছে, যে আমরা তো এটা আমাদের নিজেদের তো সচেতন হওয়া উচিত। ভালোর যে সরকার যা করতেছে ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য করতেছে। পাশাপাশি মহল্লায় যে সমস্ত আরো বেশি আক্রান্ত, সেই সমস্ত মহল্লাগুলি ওপেন করে দিছে, ওপেন রাখছে। আর আমাদের এই গুটি কয়েক এই কতটুকু সফলতা আসবে এটা আল্লাহ পাকই জানে। লকডাউনের সম্ভাব্য সাফল্য নিয়েও মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বেটার হয়তো ওয়ারিতে কন্ট্রোল করা, যে আপনার মাস্ক পরে কিনা, তারা নিয়ম নীতি মানতেছে কিনা, দূরত্ব মেনটেন করতেছে কিনা। এই এলাকা না খালি লকডাউন, অন্য এলাকায় তো লকডাউন নেই। তো এটা শেষ হলে আবার এই অন্য এলাকার লোক আইব, এখানকার লোক যাইব, এই আগের মতোই হইব। সাধারণ একটু প্রয়োজন, আমার 2 কেজি চাউল লাগবে, আর আমি যদি মনে করি যে আমি আজকে বাহিরে নিয়ে আসি, আমার মতন যদি আরো 50 জন বাহিরে হয়, তাহলে লকডাউনটা সফল হলো না। ওয়ারী এলাকার ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, লকডাউন এলাকায় বাইরে বের হওয়া বা ভেতরে ঢোকার 17টি রাস্তা থাকলেও খোলা থাকবে মাত্র 2টি। আমাদের এলাকার লোকজন সচেতন ছিল বিধায়ী মনে করেন রোগীর সংখ্যা অনেক কমে গেছে। আর স্বাস্থ্য অধিদপ্তরই বলতে পারবে তারা কেন এখানে লকডাউন দিল। এলাকার জনগণকে বলতে চাই যে ওনারা সরকার যে নীতি নির্ধারণ দিয়েছেন তা মেনে চলবেন। কোনো মার্কেট খোলা থাকবে না, 3টা সুপার সব খোলা থাকবে, তাও নির্দিষ্ট সময় এন্ট্রি করে যেতে হবে। এবং কী কারণে যাচ্ছে তাদের সে করে তারপরে আবার 8টার সময় এন্ট্রি করে আসতে হবে। 25 জুলাই পর্যন্ত চলবে ওয়ারী এলাকার লকডাউন। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। পাটকল শ্রমিকদের পুনর্বাসন করা হবে, বাজেটে অর্থ ছাড় হলেই শোধ করা হবে তাদের সমুদায় পাওনা, জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বন্ধ পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধে 5,000 কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। এদিকে শ্রম প্রতিমন্ত্রী মুনুজান সুফিয়ান বলেছেন, নতুন যন্ত্রপাতি এনে পাট শিল্পের সুদিন ফেরাবে সরকার। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা তুলে দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে পাটকলগুলো চালানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার। এর জেরেই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের 25,000 স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার। এমন বাস্তবতায় শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জানান, শ্রমিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথাও জানান গোলাম দস্তগীর গাজী। আপনারা এই যে মাসের মাইনেটি, এই মাস রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আরও 2 মাস নোটিশ পিরিয়ড আছে, সেই 2 মাস নোটিশ পিরিয়ড তারপরের মাসে প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গত মাসের এই মাসে এবং আগামী মাসে তার পরের মাসের প্রথম সপ্তাহে সমস্ত সুবিধা, আমাদের যে গ্র্যাচুইটি এবং অবসর সুবিধা, সেইটাও কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক যারা আছে সেইটাও তারা পাবেন। কিন্তু এদিকে পাটকলগুলোকে ঢেলে সাজানোর বার্তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী। একই সময় একই পয়সা খরচ করে আমরা 3 গুণ বেশি এই রিমডেলিং যে করবেন, সেই রিমডেলিংয়ের মাধ্যমে একই শিল্পে একই সময় একই খরচে 3 গুণ এখানে উৎপাদন হবে। তাতে করে পাট কিন্তু আমাদের ঘাড়ে আর বোঝা হয়ে থাকবে না। এর আগে বৃহস্পতিবার এ নিয়ে গণভবনে মুখ্য সচিব, অর্থ সচিব, বস্ত্র ও পাট সচিব সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রায়ত্ত সব পাটকলের সংস্কার ও আধুনিকায়নের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
উত্তরাঞ্চলে যমুনার পানি আবারও বাড়তে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী মানুষসহ আশ্রয়কেন্দ্র ও বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের দুর্ভোগ বেড়েই চলেছে। মধ্যাঞ্চলে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় টাঙ্গাইল ও জামালপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন 5 লাখ মানুষ। একদিন বিরতি দিয়ে সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বেড়ে হার্ট পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কাজীপুর পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে। সেই সাথে নদী ভাঙ্গনে যমুনা পাড়ের বাসিন্দারা দিশাহারা। টানা 6 দিন ধরে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, নাগরপুর, দেলদুয়ার, ভুয়াপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার 21টি ইউনিয়নের 93টি গ্রামের 1,24,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর ফসলি জমি। জেলায় ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বিপদসীমার 88 ও ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জামালপুরে যমুনা নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় ইসলামপুর, বকশীগঞ্জ ও সদর সহ জেলার কমপক্ষে 319টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে প্রায় 50টি ইউনিয়নের 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার সংকটে চরাঞ্চলের দরিদ্র ও দিনমজুররা। কুড়িগ্রামে ধরলার পানি ব্রিজ পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 47 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 43 সেন্টিমিটারের উপর দিয়ে বইছে। টানা 7 দিন ধরে পানিবন্দী ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর অববাহিকার প্রায় 2 লাখ মানুষ। খাবার কষ্ট, চলাফেরার কষ্ট, বাইরে করে যাওয়া অসুবিধা, সেই জন্য রাস্তার উপরে উঠছি। পলিথিন দিয়ে আমরা তাম্বু করে রাস্তার উপরে আছি। অন্যদিকে গাইবান্ধার নদ নদীগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও জেলার প্রধান নদী ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নতুন করে বেড়েছে করতোয়া নদীর পানি। তীব্র আকার ধারণ করেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের এলাকায় পানি ঢোকার পর এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা এবং কোনো অনুদান এখন পর্যন্ত আসলো না। এমনকি আমাদেরকে এখন পর্যন্ত দেখতেও আসে। গরু ছাগল মনে করো কাল থেকে না খায়া আছে, কোনো প্রকার সহযোগিতা নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কারোই খোঁজ খবর নেই। এদিকে বগুড়ায় বানভাসী মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে গবাদি পশুর সাথে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। জেলায় যমুনার পানি এখনো বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সরকারি সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দোকানপাট খুললেও ক্রেতা শূন্য শপিং মল। দোকানিরা বলছেন, করোনা আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসছেন না কেনাকাটা করতে। ফলে দিন জুড়ে অলস সময় পার করছেন দোকানের মালিক কর্মচারীরা। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, করোনাকালে চরম বিপদে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা প্রয়োজন। করোনা সংক্রমণের প্রায় 3 মাস পর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত দেয় সরকার। এর প্রায় 1 মাস পর 1 জুলাই থেকে সব ধরনের দোকানপাট খোলা রাখা হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত। কিন্তু ক্রেতা আসছেন কি এসব দোকানে? আসলে মোবাইলটা ভেঙে গেছে, আর আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনলাইন ক্লাস করতে হয়, মোবাইলটা ফিক্স করতে এসেছি। একদমই বের হচ্ছি না। আমি 105 দিন পর গত পরশুদিন বের হয়েছিলাম, আর আজকে একদিন বের হচ্ছি। আমি আমার পাপার সাথে জর্নি প্রজোরে একটা মোবাইল কিনতে এসেছি। রাজধানীর একটি শপিং মল ঘুরে দেখা যায় দোকান খোলা, জিনিসও আছে, নেই ক্রেতা, নেই বেচা বিক্রি। অনেকটা অলস সময় পার করছেন দোকানিরা। মানে এখন আমরা অনেক কষ্টে আছি, বুঝছেন। এখন এটা বলার ভাষা নাই, কার কাছে বলবো, কোথায় যাবো, ওরকম কোনো জায়গাও নাই আমাদের। কাস্টমাররা আসতে পারতেছে না এই করোনার জন্য, সেটাও আমাদের মাঝখানে ভয় যে কাস্টমাররা কি করে আসবে বা প্রোডাক্ট নেবে। তাছাড়া সেল না হলে তো আমাদের কোম্পানি স্যালারি দিতে পারতেছে না। মনেই হয় না কাস্টমার আসে না। এই যে সকাল থেকে দোকান খুলছি, একটা কাস্টমার এসে পর্যন্ত জিজ্ঞেস করলো না যে আপনারা মানে আমার একটা পাঞ্জাবি লাগবে অথবা পায়জামা লাগবে, কোনো কাস্টমারই নেই। এখন কি আর করার, চলতেছি তো, খুব কষ্ট হচ্ছে আর কি চলতে। আমাদের কাস্টমারও কম, বেচা বিক্রিও কম, সেল কম। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্রেতা শূন্য এসব দোকানীদের বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। এই অবস্থা কবে আমাদের শেষ হবে আমরা জানি না। ইতিমধ্যে আমরা নগদ প্রণোদনা থেকে শুরু করে আমরা কোনো কিছুই আসলে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো কিছুই পাচ্ছে না। আমার মনে হয় এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দিকটা একটু বেশি করে নজর না দেন, আমরা সত্যি সত্যি খুব বিপদে পড়ে যাব।
বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বেশিরভাগ দেশেই করোনার কারণে কর্মহীন, চাকরিচ্যুত ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে খোদ সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে বন্ধ থাকায় সেশন জটে পড়তে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী। সেশন জট কমিয়ে আনার কথা চিন্তা করে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল জানান, অনলাইন ক্লাসের পাশাপাশি ক্যাম্পাস চালু হলে সাপ্তাহিক ও বার্ষিক ছুটি কমিয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে সেশন জট কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় 18 মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, কবে ক্যাম্পাস খোলা হবে সঠিক করে তা বলতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে সেশন জটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থীর। সেশন জট কমিয়ে আনতে এখনই অনলাইন ক্লাস শুরুর দরকার বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল জানান, সেশন জটের বিষয়টি মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেশন জট থেকে মুক্ত করার জন্য শিক্ষার্থীদের ইতিমধ্যে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই প্রক্রিয়ায় থিওরি ক্লাসগুলো আমরা সম্পাদন করব। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এই প্রক্রিয়া সম্পাদন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় যখন খোলা হবে এবং তখন অতিরিক্ত ক্লাস নিয়ে সাপ্তাহিক ছুটির দিন সংকুচিত করে, বাৎসরিক ছুটি সম্পূর্ণ বাতিল করে কিংবা সংকুচিত করে শিক্ষার্থীদেরকে সেশন জট থেকে মুক্তি করার জন্য আমরা সকল নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি। তবে অনলাইন ক্লাসের কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন সরকার। অনলাইন ক্লাস শুরু করা গেলেও পরীক্ষা কিংবা ল্যাব ক্লাসগুলো নেওয়া এখন সম্ভব নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ গ্রাম থেকে আসে, তারা এখন গ্রামেই আছে এবং সেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো তাদের ল্যাপটপ কিংবা স্মার্টফোন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা চালু করা যায় কিনা বিভিন্ন মহলের এমন প্রশ্নেরও জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের দেশে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীদের আসন বিন্যাস এবং হলসমূহে শিক্ষার্থীদের যে আবাসন ব্যবস্থাপনা, সে অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় খোলা কোনোভাবে বিজ্ঞানসম্মত নয় এবং সে অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় খুললে আমাদের সংক্রমণ কোনোভাবে রোধ করা যাবে না। শিক্ষার্থীদের নিরাপদে রাখার বিষয়গুলো বিবেচনা করেই ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যাপক মাকসুদ কামাল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,24,800 ছাড়িয়েছে। আক্রান্ত 1,10,18,000-এরও বেশি। করোনায় নতুন করে অ্যারিজোনা, ফ্লোরিডা ও টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের অন্তত 16টি রাজ্যে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটিতে গেল একদিনে রেকর্ড 57,200 শতাধিক নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 28,37,000, মোট মৃত্যু 1,31,500 ছাড়িয়েছে। তবে করোনা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বলে আখ্যা দেয়ায় ফের সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে 62,000, যুক্তরাজ্যে 44,000 ছুঁই, মেক্সিকোতে 29,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6,28,000 ও মৃত্যু 18,200-রও বেশি। Door-to-door survey exercise has been launched in Delhi for a population of about 20 million. The move has come after weeks of scrambling for measures by both the states. করোনার কঠিন সময়ে ধানের ব্যাপক ফলনের পরও চালের দাম অন্য বছরগুলোর চেয়ে এখনো কেজিতে 10 টাকা পর্যন্ত বেশি। রাজধানীতে সবচেয়ে কম দামের কেজিও 42 টাকা নিচে নয়। তার উপর মানুষের আয় অনেক কমে গেছে। চালের এই চড়া দাম নিম্ন ও সীমিত আয়ের মানুষকে ফেলেছে বাড়তি কষ্টে। জুনের প্রথম সপ্তাহে বাজারে আসে নতুন চাল, তাই স্বাভাবিকভাবে এখন চালের দাম কম থাকার কথা, কিন্তু এবার ঘটেছে উল্টোটা। অন্যান্য বছর তো দানের দাম এত ছিল না। গত বছর 28 চাউল আমরা 30-31 টাকা করে কিনতাম, এখন সে 28 চাউল কিনা পড়ে আমাদের 43, কারণ কেজি 10 টাকা বেশি। আর যে মোটা চাল ছিল 28 টাকা 29 টাকা,
হাইস্ট ছিল 30 টাকা, এখন 42 টাকার নিচে কোনো মোটা চাল নেই। গত বছর তো এই টাইমে অনেক দাম কম ছিল, মানে 35 টাকার মতো ছিল মোটা চাল, কিন্তু এই বছর মোটা চাল আমার মনে করেন 42 টাকার নিচে কোনো চাল নেই। প্রতি বছর ধান ওঠার পরে প্রতি কেজিতে 10 টাকা কমে, এই বছর উল্টা দেখতেছি। করোনার দুর্যোগে আয় কমে যাওয়ায় এমনিতেই বিপাকে স্বল্প আয়ের মানুষ, সাথে চালের উচ্চ মূল্য আরও কষ্টে ফেলেছে তাদের। করোনার সময় আমাদের ইনকাম চাহিদা কমে গেছে, এমনকি আমরা যেখানে কর্মজীবী সেখান থেকেও আমাদের অলরেডি বেতন কম পাচ্ছি। সামনে যে ঈদ আসতেছে আমাদের আগে অগ্রিম শোনা দিচ্ছে আমরা বেতন বোনাস কম পাবো, এইরকম অবস্থায় আমাদের চলতে হচ্ছে। কাজ কাম্য নাই, করোনার ঈদে চালের দাম, আমাকে কোনো আয় রোজগার নাই, যেমন আমাকে খুব কষ্ট হয় খাইতে। দোকানিরা জানালেন একদিকে দাম বেড়েছে, অন্যদিকে কমেছে বিক্রি। আজকে শুক্রবার বন্দিবাজার, আমাদের মনে করেন এই টাইমে ভালো বেচা কিনা হয়। 11টা বাজে গেছে কি এখনো চাল 5-6 কেজি চাল বেচছি, বাজার কোনো লোকজনের আসে না, কিনা বেচা নাই, তো কম বেশিতে কি এই বুঝো কোন। এদিকে দাম কিছুটা কমে আসবে বলে আশার কথা শোনাচ্ছেন রাজধানীর বাইরের চাল ব্যবসায়ীরা। জানালেন সামনে আরো কমবে। এখানে কোনো সংকট নাই, আগামীতেও সংকটের কোনো সম্ভাবনা নাই। এক সপ্তাহ থেকে ধরেন চালের বাজারটা একটু কমের দিকে, মোটামুটি আমরা আগে 2100 টাকা বেচছি, এখন 2050 টাকা বেচতেছি। মোটা এবং চিকুক সবগুলো চালে প্রতি বস্তায় 50 থেকে 100 টাকা কমের মধ্যে আর কি। ঊর্ধ্বগতি ভাব থামে গেছে, বরং কেজিতে 1-2 টাকা নিম্নগতি ভাব আমরা পরিলক্ষিত করতে পারি। তবে অন্য বছরের চেয়ে এবার চালের দাম বেশি থাকবে বলে আভাস ব্যবসায়ীদের। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আবারও সংকট ও চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে লৌহজং টার্নিং। স্রোতের সাথে পাল্লা দিয়ে না চলতে পেরে বন্ধ হয়ে গেছে দুটি ফেরি। অচল অবস্থা সামাল দিতে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুক্তির পাঠানো রিপোর্ট। পদ্মা নদীর বুকে দেশের অন্যতম নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ির দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার। একটি চ্যানেল দিয়েই এ রুটের 17টি ফেরি, 87টি লঞ্চ, 250 শতাধিক স্পিডবোট, ট্রলার ছাড়াও পদ্মা সেতুর মালামালবাহী নৌযান চলাচল করে। কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুমেই বিপত্তি ঘটে লৌহজং টার্নিংয়ে ভয়াবহ ঘূর্ণিস্রোতের কারণে। পলি জমে চরম অচল অবস্থা তৈরি হয় চ্যানেলটিতে। দফায় দফায় বন্ধ থাকে ফেরিসহ নৌ চলাচল। চারের ভিতরে ফেরি 1 ঘন্টা চারের মাঝখানে আটকে দিচ্ছে। বাড়িতে যেতে পারতেছি না, ওয়াইফকে নিয়ে আসছি, বাইকে করে আসছি, এর জন্য এখানে বসে রইতেছি। প্রচুর লোড লইল, এরপর আবার লোড করে ফেরি নাই, আর 2 ঘন্টা 1-1.5 ঘন্টা ধরে আটকে রয়েছে। দুর্ভোগের কথা স্বীকার করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা। মাওয়া অঞ্চলে 14-15টা ফেরি চলাচল করে। 2 দিন যাবৎ পানির তীব্র স্রোত বাড়ছে, এখন ফেরি আসা যাওয়ায় সময় বেশি লাগে। স্রোতের অবস্থা দেখে আমরা নৌযান পরিচালনা করি এবং ছোট লঞ্চ আমরা বন্ধ রাখি। আর নদীর অবস্থা যদি মারাত্মক খারাপ অবস্থায় থাকে আমরা সকল নৌযান বন্ধ করে দিই। বিশেষ করে ওই লৌহজং টার্নিংয়ে আমাদের যে বড় নদী আছে ওখানে সবারই নজর রাখা দরকার। সংকট নিরসনে ড্রেজিং চলছে জানিয়েছে মেরিন বিভাগ। বর্ষণের কারণে উপরের পানির চাপে নদীর পানি বৃদ্ধি পাইছে, সবগুলি কাটিয়ে এখন বর্তমানে আমার লোয়াটারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ পর্যন্ত 4টা ঘাট 5টা ঘাট আমরা হাই ওয়াটারে নিয়ে গেছি। আর তাছাড়া বড় নদীতে পানির স্রোত সৃষ্টি হয়েছে এবং মুখে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে লৌহজং টার্নিং পয়েন্টে। ঘূর্ণনের সৃষ্টি হয়েছে, পরিচয় এখানে নাব্যতার সংকট দেখা দিতেছে। সঠিকভাবে বিস্তৃত জায়গা জুড়ে ড্রেজিং দরকার বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। চীনারা আগের মতোই দখল ও সম্প্রসারণবাদে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাদের আরও আত্মবিশ্বাসী হবার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে চীন ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চল লাদাখে আকস্মিক সফরে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তার সফরসঙ্গী ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নাভরানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে যখন উন্নয়নের জোয়ার, তখন আগ্রাসী মনোভাব অব্যাহত রেখেছে চীন। সম্প্রসারণবাদীরা শান্তির পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। 15 জুন রাতে গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এছাড়া
সীমান্তে নিয়োজিত সেনাদের সাহস নিয়ে দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন মোদি। ভারতীয় সেনাদের মনোবল বৃদ্ধি এই সফরের মূল উদ্দেশ্যে অভিমত বিশ্লেষকদের। এদিকে সীমান্ত নিয়ে আলোচনার মধ্যে কোনো পক্ষেরই জটিল পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরো 42 মৃত্যু, উপসর্গে প্রাণহানি 11 জনের। কাল ভোর থেকে রাজধানীর ওয়ারিতে লকডাউন। নতুন যন্ত্রপাতি এনে সুদিন ফেরানো হবে পাট খাতে, জানিয়েছেন মন্ত্রীরা। গোল্ডেন হ্যান্ডশেকের শ্রমিকদের পুনর্বাসনের আশ্বাস। উত্তরবঙ্গে যমুনার পানি ফের বাড়ছে, বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, দুর্গতিতে লাখ লাখ মানুষ। করোনায় সেশন জটে উচ্চ শিক্ষার্থীরা, শিগগিরই খুলছে না ক্যাম্পাস, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।